আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের বেসিক টুকু। তো আজকের ক্লাস শিডিউলটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে আজকে জাভাস্ক্রিপ্ট এবং jQuery সম্পর্কে দেখানো হবে। তো মূলত এই আজকের ক্লাসটা হবে পুরোটাই জাভাস্ক্রিপ্টের। এর পরবর্তী ক্লাসটা হবে jQuery এর। তো প্রথমে আমরা জেএস ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু জানি। জেএস এর ফুল মিনিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আপনারা এটাকে প্রোগ্রামিং করতে পারবেন, মানে প্রোগ্রামিং করে নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা যা যা করা যায় জাভাস্ক্রিপ্টের দ্বারা সেরকম সবকিছুই করা যায়। যেমন আমরা এইচটিএমএল বা সিএসএস এতদিন শিখছি, আজকে শিখবো জেএস। জেএস এর ফুল মিনিং হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এগুলো যদি ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তাহলে জাভাস্ক্রিপ্ট ডিজাইন প্লাস ফাংশনালিটি দুইটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা ডিজাইনও করতে পারবেন, আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা প্রোগ্রামিং ফাংশনালিটিও করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। যেমন আমার উইন্ডোজের এইখানে এই সফটওয়্যারগুলো কিন্তু বানানো হয়েছে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেমন পাইথন বা ডটনেট ফ্রেমওয়ার্ক, ডটনেট বা সি শার্প, যে অ্যাডভান্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়েব অ্যাপ বানাতে পারবেন, মানে যেই অ্যাপটা এই ব্রাউজারে গিয়ে সরাসরি রান করা যায়। তো এখনকার সময়ে ওয়েব অ্যাপগুলোর চাহিদা মানে বেড়ে যাচ্ছে কেন? কারণ এই ওয়েব অ্যাপে আপনি জাস্ট ব্রাউজারে ঢুকলেই আপনার সফটওয়্যারের কাজ শুরু, আমরা এরকম কোনো ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট শেখার আগে জাভাস্ক্রিপ্টের কাজগুলো একটু দেখি। যেমন সাম এক্সাম্পল অফ জেএস ফর ডাইনামিক পেজ, মানে ডাইনামিক পেজগুলোতে জাভাস্ক্রিপ্টের ব্যবহার কতটুকু হইতে পারে সেটা একটু দেখি। তো আমি তিনটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, এই তিনটাতে জাভাস্ক্রিপ্টের খুব ভালো ব্যবহার দেখানো হয়েছে। যেমন আমরা নর্মালি যেরকম ডিজাইন করতাম, জাভাস্ক্রিপ্ট কিন্তু সেই ডিজাইন থেকে অনেক উন্নত ডিজাইন দিবে আমাদের। যেমন এটা একটা ওয়েবসাইট, দেখেন এখানে মাউস কার্সারটা যেখানে যাচ্ছে একটা সার্কেল কিন্তু সেখানে যাচ্ছে। তো এখানে জাভাস্ক্রিপ্ট কি করতেছে, মানে আমার মাউসের পজিশনটা কোথায় সেটা কিন্তু উইন্ডো থেকেও কিন্তু ডিটেক্ট করতেছে। ডিটেক্ট করে সেইখানেও একটা ডিজাইন কিন্তু নিয়ে যাচ্ছে সবসময়। আবার আমি এই পাশে আসি, নতুন একটা ডিজাইন দিবে, মাঝখানে আনি, মাঝখানে আনার পর একটা সার্কেল ডিজাইন দিবে, আবার এই পাশে নিয়ে আসে নতুন একটা ডিজাইন দিবে। তো আমি যদি মেনুতে যাই, মেনুগুলো একটু জুম হয়ে আসবে। মানে এগুলো কিন্তু সবই জাভাস্ক্রিপ্টের কাজ, এগুলো আপনি নর্মাল এইচটিএমএল সিএসএস দিয়ে করতে পারবেন না। তো প্রজেক্টে যাই, এই যে প্রজেক্ট, আমি এখানে আমার নিচে নামতে হয় না বা উপরে আনতে হয় না, মাউস হভার করলে আমি নিচে হভার করলে নিচে চলে আসতেছে, উপরে হভার করলে উপরে চলে যাইতেছে। আবার পিকচারগুলো অনেক স্লাইড অ্যানিমেশন হয়ে আসতেছে। তো এই যে স্লাইড অ্যানিমেশন হয়ে আসতেছে, কত সময় নিয়ে আসবে বা কতটুকু দ্রুত আসবে বা কতটুকু দ্রুত চলে যাবে, এই সবই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে চলে যাই, যেমন এটা একটা ওয়েবসাইট ভ্যান মুভ, এখানে আমরা ক্লিক করি, তাহলে এইখানে দেখেন ওয়েবসাইটের মধ্যে সাউন্ড সিস্টেম সহ করা আছে। মানে এটা একটা সাইকেলের অ্যাড। তো এটা হচ্ছে আমার এইখানে তো আমি স্ক্রিপ্ট ইন্ট্রো দেই, মানে আমি ইন্ট্রো দেখতে চাই না। এটা হচ্ছে আমার মেইন পেজ। দেখেন আমি মাউস করে দিই, মানে মাউস যেদিকে মুভ করতেছি সাইকেলটা সেদিকে মুভ হচ্ছে। আমি চাইলে এরকম ধরে এইটাকে আমি ঘুরাইতে পারি, অথবা আমি অন্য কোনো একটা স্লাইডে যাইতে পারি। এই যে কাছাকাছি আসলাম, এখান থেকে আমি আবার ডিটেলসটা দেখতে পারবো। আবার এখানে চলে আসি, এটা অ্যানিমেশন করে আবার দূরে সরে যাবে, দূরে সরে গিয়ে আবার অন্য একটা ফাংশন দেখাচ্ছে। এটা কিন্তু সবই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে। যে আমি এখানে ক্লিক করতেছি বা যে এখানে এত সুন্দর একটা ডিজাইন, এটা কিন্তু সবই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে। তো আমি এখানে ক্লিকও করতে পারবো, যেখানে বলে দিতেছে যে আপনি ক্লিক করলে বুস্ট হবে ব্যাপারটা, এই যে বুস্ট হইতেছে। পরে আমি অন্য একটা ফাংশনে যাই, এই যে এখানে ক্লিক করি, এই যে ব্রেক হইতেছে। তো এগুলো সবই জাভাস্ক্রিপ্টের কাজ। তো এখানে কিন্তু 3D এলিমেন্ট নিয়ে কাজ করা হয়েছে। তার জন্য আপনাদের হয়তো অনেক অ্যাডভান্স কোনো লাইব্রেরি শিখতে হবে, যেমন 3JS আছে, Babel JS আছে, এগুলা দিয়ে খুব অ্যাডভান্স এবং কাজ করা যায়।
তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্টের উদাহরণ, মানে সিম্পল না, খুব অ্যাডভান্স উদাহরণই বলা যায়। তো এরকম আরো একটা আছে, যেমন আমি আর একটা ওপেন করে রাখছি এইখানে, যেমন এইটা হচ্ছে একটা পাজল গেমের ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইট, এটা কিন্তু সফটওয়্যার না, এটা কিন্তু একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে আপনি চাইলে এগুলো কোনো একটা খেলতে পারবেন। যেমন আমি এটা প্লে করব, আমি যেদিকে যেই ইয়াতে ক্লিক করব, অংশটা ক্লিক করব, সেই অংশটাই ফাঁকা স্থানে চলে যাবে। এভাবে করে করে আপনারা পাজল মিলাইতে পারবেন। মানে এটা কিন্তু সবই ফাংশনের মাধ্যমে হচ্ছে, এখানে কোনো ডিজাইন নাই। মানে আমি এটা ক্লিক করলে যে এই পাশে যাবে, বা এই পাশের পজিশনটা কত, বা আমি যেখানে যে ফাঁকা আছে, তো এইটাতে আমি ক্লিক করবো, কিন্তু অন্য কোনো না দিকে ফাঁকা স্থানে আসবে। তো এটা কিন্তু ডিটেক্ট করতে হবে যে আমার কোন দিকে ফাঁকা আছে, বা কোন দিকের ডিবের মানে পজিশনটা ফাঁকা, সেটা কিন্তু ওকে নির্ণয় করে তারপর কিন্তু কাজটা হইতেছে। তো এখানে হিউজ জাভাস্ক্রিপ্টের কাজ। তো আপনি শুধু ডিজাইনটা দিতে পারলেন, কিন্তু দেখেন জাভাস্ক্রিপ্ট জানতে পারলে আপনি গেমও পর্যন্ত বানিয়ে ফেলতে পারবেন। তো এই সব অ্যাডভান্স কাজ করার জন্য আপনাদেরকে হয়তো অ্যাডভান্স কোনো লাইব্রেরি শিখতে হবে। যেমন এখানে আমি 3JS টা যদি দেখাই, 3JS এর যদি ওয়েবসাইট এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কি সেটা আমরা দেখব। যেমন 3JS এর যদি আমি কোনো একটা ওয়েবসাইট দেখাই, তাহলে মানে এই ব্যাপারটা আরো সহজে বুঝতে পারবেন। এটা একটা 3JS এর ওয়েবসাইট, এটা একটা 3JS এর ওয়েবসাইট। আচ্ছা, এখানের ইয়াটা দেখেন, আমি স্ক্রল করতেছি, আমি কিন্তু স্ক্রল করে ছেড়ে দিচ্ছি, তাও কিন্তু একটু উপরে উঠতেছে। তো এটা কিন্তু এত স্মুথ, এটা কিন্তু শুধুমাত্র আপনি HTML CSS দিয়ে পারবেন না, মানে এত স্মুথ ট্রানজিশন যেটা হচ্ছে আর কি। এটার জন্য আপনাকে অবশ্যই কোন একটা যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, অথবা আপনি যদি কোনো লাইব্রেরি ব্যবহার করেন। তো এইটা একটা গেল, আবার এইটা আছে 3JS এর। আমি মাউসের মুভের সাথে সাথে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় এখানে। এই যে আমি স্ক্রল করলাম, অন্য একটা সেকশনে চলে গেল, এই যে মানে এটা একটা হরর, একটা ডার্কিশ একটা ব্যাপার স্যাপার দেয়া হয়েছে এখানে। তো এখানে মেনু আছে দেখতে পারতেছি, মেনুগুলোর কাছে গেলে আবার অ্যারো চিহ্নটা বলে দেয় যে আমি মেনুটার, মানে এখানে যে মাউসের সাথে যে অ্যারো চিহ্নটা সেটা বলে দেয় যে হ্যাঁ এটা মেনু, এটা মেনু। কোন একটা ফাংশনে গেলে আমার অনেক অ্যানিমেশন হয়ে তারপর যাচ্ছে। তো এগুলো সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্ভব, এগুলো সবই ডাইনামিক পেজ ছিল। তো জেএস এর সিনট্যাক্স, এবার আমরা একটু জেএস এ চলে যাই। তো জেএস এর সিনট্যাক্স ইউজ এগুলো দেখানোর আগে আমি সর্বপ্রথম দেখাবো যে কিভাবে একটা জেএস ফাইল তৈরি করতে হয় এবং এক্সটার্নাল জেএসএস ফাইল তৈরি করে সেটা কানেক্ট করতে হয়। এগুলো না করাইলে আপনারা হয়তো এগুলো বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে আমি একটা জেএস ফাইল তৈরি করি। তো আমরা HTML CSS ফাইল যেভাবে তৈরি করছিলাম, জেএস ফাইল থেকে একইভাবে তৈরি করব। এইখানে নতুন একটা টেক্সট ডকুমেন্ট নেই, এটার নাম দিলাম যে কাস্টম ডট জেএস। তো আমাদের যেমন এইখানে আমরা HTML CSS ফাইলটা ওপেন করছি, এই style.css কে এখানে লিংক করছি। তো ওইরকম ভাবে এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমরা ওপেন করি এখানে, মানে এডিটর ওপেন করি। হ্যাঁ, আমরা এডিটর ওপেন করছি, আমার এইটাকেও এখানে কানেক্ট করতে হবে। তো এখানে কানেক্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট। আর স্ক্রিপ্ট কানেক্ট করতে হয় বডির মাঝে নিচের দিকে। আমি আবার বলি, বডির মাঝে নিচের দিকে, বডির নিচের দিকে যদি বলি তাহলে কিন্তু এই নিচের দিকে চলে যায়। তো সেজন্য বললাম যে বডির মাঝে নিচের দিকে থাকবে। এটা লিখতে হবে স্ক্রিপ্ট, ডাবল ট্যাগের একটা এলিমেন্ট, এটা স্ক্রিপ্ট, এটার মাঝে কিছু থাকে না, প্রথমে এলিমেন্ট নেমের পরে, প্রথম ট্যাগের মাঝে এলিমেন্ট নেমের পরে লিখতে হবে সোর্স।
সোর্সের মাঝে আমার ওই জাভাস্ক্রিপ্টের ফাইলের নামটা এরকম ভাবে বলে দিতে হবে। আর এখানে আপনারা টাইপ দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি টাইপ দেই জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা কানেক্ট করতে পারলাম। তো এখন আমরা এই জাভাস্ক্রিপ্টে যা করব সেটা আমরা HTML এ দেখব কিভাবে। সেটা দেখতে হলে আপনাদেরকে ডম এলিমেন্ট, ডমটা জানতে হবে। DOM, এটার ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেলিং। তো এইটা করার আগে আমরা বেসিকটা দেখব কনসোল লগের মাধ্যমে। কনসোল লগ হচ্ছে একটা প্রোগ্রাম যেটার মধ্যে আপনি কোনো ডাটা বা ভ্যালু দিলে সেটা আপনার প্রিন্ট করে দেখাবে ব্রাউজারের কনসোলে। ব্রাউজারের মধ্যে কিন্তু আবার কনসোল আছে, যেমন এই যে ব্রাউজারে যেখানে কনসোল, এইখানে আপনি ওইখানে কনসোল ডট লগের মধ্যে যা রাখবেন এইটা এখানে প্রিন্ট করে দেখাবে। বলতে গেলে এইটা আমাদের আউটপুট প্যানেল এখন আপাতত, মানে জেএস এর ফলাফলটা দেখার জন্য। তা আমি জেএস ফাইল যেহেতু কানেক্ট হয়েছে, তো আমি এই index.html এর মধ্যেই জেএস এর ফাইলটা দেখতে পারবো, মানে জেএস এর আউটপুট গুলো দেখতে পারবো। তো আমি এখন জেএস এ চলে যাই। জেএস এ চলে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে সিনট্যাক্স গুলা দেখা। সিনট্যাক্স, জেএস এর অনেক সিনট্যাক্স আছে। জেএস এর যে মেইন সিনট্যাক্স গুলা হলো, আমি কিভাবে একটা ভেরিয়েবল নিব বা ভেরিয়েবল নেওয়ার পর শেষ করব কিভাবে। তো প্রথমে আমি ভেরিয়েবল নেওয়াটা দেখাই যে আমি একটা ভেরিয়েবল কিভাবে নিব। ভেরিয়েবল ভেরিয়েবল হলো একটা বক্সের মতো বা একটা বাক্স, আপনি একটা বাক্সের মতো ভাবতে পারেন। এটাকে সংক্ষেপে বলা হয় ভার। তো আপনি যদি বলে দেন var x equals to 5, তার মানে আপনি x নামক একটা ভেরিয়েবল নিলেন এবং এইটার মধ্যে আপনি 5টাকে রাখলেন। যদি এটা বাংলায় বলি, আপনি x নামে একটা বাক্স নিলেন, এটার মধ্যে আপনি 5টাকে রাখলেন। আপনি রাখবো কিভাবে, অ্যাসাইন করা হয় বলা, এটাকে বলা হয় অ্যাসাইন করা। যে আমি ভেরিয়েবল x নিলাম, এটার মধ্যে আমি 5কে অ্যাসাইন করে দিলাম। এটা হচ্ছে ইংলিশে, মানে আমি যদি একটু বইয়ের ভাষায় বলি। আর যদি আমি বাংলায় বলি, আমি x নামে একটা ভেরিয়েবল নিলাম, এই x এর মাঝে 5কে রাখলাম। তা আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল y, এইটার মাঝে আমি ধরেন 10 রাখলাম। তাহলে আমাদের ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে x ভেরিয়েবল, একটা হচ্ছে y ভেরিয়েবল। আর আমি এটার মধ্যে 5 এবং 10 রাখছি। আচ্ছা, তো এখন আমার রাখার সিস্টেমটা একটু দেখেন। সমান সমান দিয়ে রাখার পর কিন্তু সেমিকোলন দিতে হবে, এটা হচ্ছে আপনাদের মাস্ট। আপনারা যেমন যে সিএসএস এর যে পরে সেমিকোলন দিতেন, এরকম জাভাস্ক্রিপ্টের প্রত্যেক লাইনের পরে আপনারা সেমিকোলন দিতে হবে। তো এখন আমি তো ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, তো এখন আমি এই ভেরিয়েবলগুলা আমার ওয়েবসাইটে আসবে কিভাবে সেটা হচ্ছে কথা। আমি বলছি যে ওয়েবসাইটে আসার আগে আমরা কনসোলে নিয়ে এসে কাজ করে দেখবো যে আসলে ব্যাপারটা কিরকম হয়। তো আমি এখানে, আপনারা যদি এখানে লেখেন console.log, এখানে যদি আপনি ধরেন x লিখেন, জাস্ট শুধু x, তাহলে আপনার এখানে এই কনসোলে x এর ভ্যালুটা আসবে। তো একটা জিনিস বলি, কনসোল হচ্ছে একটা ফাংশন আর ডট লগ লগ হচ্ছে আরেকটা ফাংশন। এই ফাংশনটা প্রিবুল্ট, মানে প্রিবুল্ট মানে আপনাকে তৈরি করেই দিচ্ছে, আপনার নিজের কোনো ফাংশন তৈরি করতে হবে না। আমরা কিন্তু এরকম ফাংশনও তৈরি করতে হবে পরবর্তীতে। তো আপনার এরকম নিজের কোনো ফাংশন তৈরি করতে হবে না, এটা প্রিবুল্ট। আপনি জাস্ট কনসোল ডট লগ, লগের মধ্যে ব্র্যাকেট থাকবে, এর মধ্যে আপনি ভ্যালুটা দিয়ে দিবেন। আচ্ছা, এইটুকু হচ্ছে ফাংশনের নাম, আর এক্স হচ্ছে প্যারামিটার। আমরা প্যারামিটার বলতে সেটাই বুঝবো যে এটা আমরা ফাংশনের মধ্যে দিব। তো এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখেন এই যে কনসোল লগের এই যে এখানে দেখেন 5 লেখা আসছে। একটু জুম করি, এই যে এখানে 5 লেখা আসছে। আপনি এইখানে y দেন, y দিয়ে আপনি রিলোড দেন, তাহলে এখানে 10 লেখা আসছে। আচ্ছা, ভেরিয়েবল নেয়ার পরে এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো এই ভেরিয়েবল থেকে এটা নাম্বার রাখছি, তো এই নাম্বারগুলোকে বলা হয় ইন্টেজার টাইপ। আমি যদি কয়েকটা ইন্টেজার টাইপ লিখি, ইন্টেজার টাইপের ভেরিয়েবলগুলো হলো নাম্বার থাকবে এখানে, মানে 1 2 3 4 এরকম থাকবে। আরেক ধরনের ভেরিয়েবল আছে,
আরেক ধরনের ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। এটা হচ্ছে আপনি যদি কোনো লেখা থাকে বা সেন্টেন্স বা কোনো ক্যারেক্টার থাকে, তাহলে সেটা হচ্ছে স্ট্রিং। মানে আমার এখানে তো x সমান সমান 5, তো আমি এখানে তো x সমান সমান দিতে পারি, যে আমার নাম দিতে পারি, যে নামও দিতে পারি। তো এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আর আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তো স্ট্রিং টাইপের ভেরিয়েবল কিভাবে সেট করতে হয়, যেমন আমি x সমান সমান 5 না দিয়ে আমি x সমান সমান একটা লেখা দেই, যেমন একটা সেন্টেন্স, যে দিস ইজ x। এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন ভেরিয়েবল, কিন্তু মানে এখানে কন্ডিশনটা হচ্ছে নাম্বার যেমন আপনি ডিরেক্টলি দিচ্ছেন, স্ট্রিং ভেরিয়েবলগুলো আপনাকে অবশ্যই দুইটা কোটেশনের মাঝে রাখতে হবে। এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল অ্যাসাইন করার রুলস। তো আপনি এবার x এর মধ্যে একটা স্ট্রিং রাখছেন আর y এর মধ্যে একটা ইন্টিজার টাইপ রাখছেন, কিন্তু এটা কিন্তু আবার বলে দিতে হবে না, যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে বলে দিতে হয়, যেমন এখানে ইন্টিজার না এখানে স্ট্রিং। তো এখানে আপনি ভেরিয়েবল দিলেই জাস্ট বাকিটা ওরাই বুঝে নিবে যে এটা কি টাইপের স্ট্রিং। তো এখানে এখন আমি এখানে x লিখি, x। এখন আমি যদি কনসোল লগ রিলোড দেই, তাহলে ওই যে x এর যে মানটা, মানে x এর যে ভ্যালু, x এর ভ্যালু তো এই যে এইটুকু, দেখেন এই যে এইটুকু চলে আসছে, এই যে দিস ইজ x ভেরিয়েবল। আচ্ছা, এখন আমরা চাইলে y এর মধ্যে এরকম ভ্যালু রাখতে পারি, দিস ইজ y ভেরিয়েবল। আচ্ছা, তো এখানে আমাদের ওয়াইটা দিয়ে দিতে হবে, না হলে তো হবে না। ওয়াই, হ্যাঁ, দিস ইজ ওয়াই ভেরিয়েবল চলে আসছে। তো এইটুকু হচ্ছে বেসিক সিনট্যাক্স, মানে আপনার কিভাবে ইকুয়ালস টু দিতে হবে, কিভাবে আপনি কোটেশনটা দিবেন, আবার কিভাবে সেমিকোলন দিয়ে শেষ করবেন লাইনটা, এটা হচ্ছে সিনট্যাক্স, বেসিক মানে বেসিক সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টের। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে অপারেটর, মানে সিনট্যাক্সের মধ্যে অপারেটরগুলো আছে, এখানে অপারেটর দেওয়া হয় নাই, জাস্ট সিনট্যাক্স এবং আউটপুট দেওয়া হয়েছে, কিন্তু অপারেটর ছাড়া তো আপনি আউটপুট বা ফাংশন ছাড়া তো আউটপুট দেখতে পারবেন না। তো আমি একটু অপারেটরের ইউজটা করি, যেমন আমি কি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো? তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হলে তো অবশ্যই একটা মানে সংখ্যা লাগবে, যেমন আমি x এর মান নেই 10 আর y এর মান নেই 5। এখন আমি যদি এই console.log এর মধ্যে ডিরেক্টলি বলে দিতাম যে x প্লাস y, দেখেন এই প্লাস কিন্তু কিবোর্ডে সরাসরি প্লাস, আমি সরাসরি এখানে প্লাস দিয়ে দেই, তাহলে কিন্তু আমার এখানে console.logটা 15 দিবে, কারণ 15 কি, x এবং y এর যোগফল। তো আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল নিতাম, যে var result, রেজাল্ট নামে কোনো ভেরিয়েবল নিলাম, আর এর মধ্যে আমি x প্লাস y রেখে দিলাম, সিম্পলি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে থাকবে x প্লাস y। আর আমরা এই console.log এর মধ্যে x প্লাস y না লিখে আমি রেজাল্ট লিখতে পারি, রেজাল্ট। তো এখন যদি আমরা রিলোড দেই, তাহলে কিন্তু 15ই আসতেছে। আচ্ছা, এখন তারপরের প্রশ্নটা যে আছে, তা আমি অন্য কোনো কিছু করতে পারবো, যেমন আমি এখানে যদি বিয়োগ করি, তাহলে 10 আর 5 বিয়োগ করলে কত হয়, 5, এই যে 5 আসছে। তো আমি যদি এখানে গুণ দেই, গুণ মানে স্টার চিহ্ন দিতে হবে, কিবোর্ডে কিন্তু কোনো গুণন চিহ্ন নয়, এখানে স্টার চিহ্নটা ব্যবহার করা হয়। গুণ দেই 50, আবার যদি আমি ভাগ দেই, ভাগ, তাহলে 2, মানে 10 ভাগ 5 সমান সমান 2। তা আমরা এভাবে এখানে কোনো একটা ফাংশনালিটি তৈরি করতে পারবো, যে আমরা এই যে আস্তে আস্তে প্রোগ্রামিং এ ঢুকতেছি, তা আমাদের তো নর্মাল অনেক ধরনের ফাংশন লাগবে, সেখানে যোগ বিয়োগ থাকতে পারে। আচ্ছা, এরপর আসি স্ট্রিং টাইপ। যেমন আমি একটা স্ট্রিং টাইপ লিখলাম, স্ট্রিং টেক্সট সমান সমান, আমি এখানে একটা টেক্সট রাখবো, যে দা রেজাল্ট ইজ। তো আমরা চাই যে এই দুইটার যোগফল এই দুইটার রেজাল্ট দিবে, কিন্তু রেজাল্ট দেওয়ার আগে এই লেখাটা আসবে। তো এইটা আমরা কিভাবে করব? তো এখন কি আমরা এখানে টেক্সট দিয়ে দিব?
এখন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি কোনো স্ট্রিং আর নাম্বার, মানে কোনো স্ট্রিং আর নাম্বার যদি আমি একসাথে রাখতে চাই, তাহলে দুইটাকে আমাকে যোগ করে একসাথে রাখতে হবে, যোগ করে। তো আমি যদি টেক্সটটাকে এখানে রাখি, টেক্সট দেখেন আমি স্পেস দিছি একটা, টেক্সট স্পেস রেজাল্ট। আমি যদি এখন আমি এটা রিলোড দেই, দেখেন কি লেখা আসছে, আনকট সিনট্যাক্স এরর মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট। তার মানে আপনার এই দুইটাকে আপনি একসাথে রাখতে পারবেন না, দুইটাকে অবশ্যই আপনার কনক্যাট করে রাখতে হবে, মানে একসাথে রাখতে হবে, মানে যোগ করে রাখতে হবে। তা আমি এই প্লাসের মাধ্যমে আমি এই কোন স্ট্রিং আর নাম্বারকে আমি একসাথে রাখতে পারবো, এটা হচ্ছে আমাদের মেইন কথা আর কি। তো এখন আমি রিলোড দেই, দেখেন এখানে একটা স্পেস কমায় দেই, এখানে একটা স্পেস কমাই দিই, এখানে একটা স্পেস বাড়াই দিই। হ্যাঁ, the result is 2। তার মানে আমি আমার নাম্বার আর আমার স্ট্রিংটা কিন্তু আমরা একসাথে রাখতে পারতেছি। তো আমি যদি চাই যে আমি এরকম কোনো ভেরিয়েবল ইউজ করব না, তাহলে কিন্তু আমি এটা পারতাম। তাহলে কিভাবে পারতাম, এই যে টেক্সটের জায়গায় ওই কথাটাই লিখতে হইতো, the result is প্লাস রেজাল্ট। হ্যাঁ, the result is 2। আপনি এইখানে এখন গুণ দেন, the result is 50, সিম্পল। তা আমরা কিন্তু চারটা অপারেটর শিখছি, একটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, ওগুলোর কাজও শিখলাম। তো এগুলো কিন্তু আমরা এখন এই যে এইখানে রেজাল্ট গুলো দেখতেছি, এগুলো যদি আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আবার ওই ইয়া লাগবে, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেলিংটা লাগবে, সেটা আমি দেখাবো একটু পর। আচ্ছা, এই গেল নর্মাল অপারেটর এবং সিনট্যাক্সের কাজ। তো যেটা মেইনলি খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে সেমিকোলনগুলো যাতে ঠিকঠাকভাবে দেয়া হয়, আর অ্যাসাইন করা যাতে ঠিকঠাকভাবে হয়। আচ্ছা, এরপরে আসি কন্ডিশনাল। যদি থাকে, যেমন আমরা বলি না যে যদি তুমি 80 পাও বা 80-র উপরে পাও, তাহলে তুমি এ প্লাস পাবা। আবার তুমি যদি 80-র নিচে পাও, তাহলে তুমি এ প্লাস পাবা না। তো যদি আমরা এরকম কোনো একটা ফাংশনালিটি তৈরি করতে চাই যে আমাদের একটা বলে দিবে যে তুমি এ প্লাস পাইছো না এ প্লাস পাও নাই, তো সেই ক্ষেত্রে আমি একটা ফাংশন, মানে আমি একটা স্ক্রিপ্ট লিখি এখন, যে আমি ভেরিয়েবল দিলাম রেজাল্ট। রেজাল্ট এখানে আমি বলে দিলাম, ধরেন নর্মালটা নাম্বার দিলাম 70। আচ্ছা, 70 বলে দিয়ে এখন আমরা কন্ডিশন দিতে পারি। তা আমরা বাংলায় কিরকম ভাবে বলি, যে যদি তুমি এটা পারো তাহলে আমি, মানে যদি তুমি এত পাও তাহলে তুমি এ প্লাস পাইছো, আবার যদি তুমি এত না পাও তাহলে তুমি এ প্লাস পাও নাই। তা আমি একটা ফাংশন, তাহলে এখানে যদি, তো যদির ইংলিশ হচ্ছে ইফ। তা আমি যদি এখানে বলে দেই ইফ, যদি, এখন কন্ডিশনগুলো লিখতে হবে ব্র্যাকেটের ভিতর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি কন্ডিশন লিখবো সেটা লিখতে হবে ব্র্যাকেটের ভিতর, আর ওই কন্ডিশনটা ফুলফিল হইলে কি হবে সেটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। আমি আবার বলি, কন্ডিশনটা লিখবো ব্র্যাকেটের ভিতর, আর কন্ডিশন ফুলফিল হইলে কি হবে সেটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। তো আমি কন্ডিশনের ভিতরে বলে দিলাম যে ইফ, যদি এই রেজাল্ট, যদি এই রেজাল্ট 80-র চেয়ে কম হয়, মানে আপনারা এই সাইন তো বুঝেন, এটা মানে তো এই যে এই সরু মাথাটা যেদিকে থাকবে সেটা হচ্ছে কম, আর এই ওপেন ওপেন মাথাটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বেশি। আমি বলে দিলাম যে যদি, তারপর একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর যদি রেজাল্ট যদি 80-র চেয়ে কম হয়, তাহলে এখানে console.log বলে দিবে যে, এখানে ও বলবে যে ইউ ডোন্ট গেট জিপিএ 5। আচ্ছা, খুব সিম্পল একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমরা একটা রেজাল্ট রাখছি, রেজাল্টের মধ্যে একটা ভ্যালু রাখছি এবং বলে দিছি যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, রেজাল্ট যদি 80-র চেয়ে কম হয় তাহলে কি হবে সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। তো আচ্ছা, এখন আমি এটা রিলোড দেই, লেখা আসছে ইউ ডোন্ট গেট জিপিএ 5। এখন যদি 80-র চেয়ে যদি বেশি পায় তখন কি হবে, তখন আমরা আরেকটা কন্ডিশন লিখবো যে যদি
রেজাল্ট 80-র চেয়ে বেশি হয়, তাহলে you get GPA 5. You get না, you have gotten GPA 5, যে তুমি GPA 5 পেয়েছো। তো এখন আমি যদি এটা রিলোড দেই তাহলে তো আমাদের কোন কন্ডিশনটা আসতেছে দেখেন, এখানে যদি আমি এখন রিলোড দেই রেজাল্ট হচ্ছে 70, তো কোনটায় যাবে, এইটায় যাবে না এইখানে যাবে? এইখানে ছিল রেজাল্ট যদি 80-র চেয়ে কম হয় তাহলে 70টা এই কন্ডিশনে অ্যাপ্লাই হইতেছে, কিন্তু আমি যদি রেজাল্টটা 70-এর চেয়ে বাড়ায় দিই, মানে 80-র চেয়ে বাড়ায় দিই, তাহলে কিন্তু এইখানে অ্যাপ্লাই হবে। তো আমি যদি এখানে 70-এর বদলে যদি 85 দেই তাহলে কিন্তু আর এই কন্ডিশনে যাবে না, তখন কিন্তু এই কন্ডিশনে আসবে, মানে নিচের কন্ডিশনে আসবে। তো এইখানে আমি এখন রিলোড দেই, হ্যাঁ ইউ হ্যাভ গটেন জিপিএ 5, কারণ আমরা রেজাল্টটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, রেজাল্ট চেঞ্জ করে দিছি, সাথে সাথে ও জিপিএ 5 কিন্তু পেয়ে গেছে। কিন্তু মানে আমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে 80 পাইলেও তো এ প্লাস পায়, মানে আমরা হয় রেজাল্ট দিছি 80-র চেয়ে ছোট অথবা 80-র চেয়ে বড়, কিন্তু এমন যদি হয় যে ও 80 সরাসরি 80 পাইলো, তখন কি ও দুইটা কি একটাও পাবে না? তাহলে তখন যে আপনাদের বলে দিতে হবে যে রেজাল্ট যদি 80-র চেয়ে বড় কিংবা সমান হয়, দেখেন আমি দুইটা কিন্তু পাশাপাশি দিছি, যে বড় হইতে পারে আর যদি সমানও হয় তাহলেও তুমি জিপিএ 5 পাবা। তো এখন আমি রেজাল্টটাকে 80 করে দেই, আচ্ছা আমি 80 করে দিয়ে সমান সমান না দিয়ে কি হয় সেটা একটু দেখি। দেখেন কোনো রেজাল্টই আসতেছে না, তার মানে এই কন্ডিশন হচ্ছে 80-র চেয়ে ছোট, এই কন্ডিশন হচ্ছে 80-র চেয়ে বড়, তো এই দুইটার কোনোটাতেই ঢুকতেছে না ও। কিন্তু 80 পাইলেও তো এ প্লাস পায় অনেক, মানে পাওয়া যায়। তো সেইখানে আমি এটা ইকুয়ালস টু দিব যে আমার রেজাল্ট যদি 80-র চেয়ে বড় হয় অথবা সমানও হয় তাহলেই আমি জিপিএ 5 পাবো। তো এখন আমরা রিলোড দিই, হ্যাঁ ইউ হ্যাভ গটেন জিপিএ 5। তো এইটা হচ্ছে নর্মাল ইফ কন্ডিশন, মানে নর্মাল ইফ কন্ডিশন। তো এখানে আপনি চাইলে আরো এটারে আরো একটু সিম্পল হয়ে দিতে পারেন, যেমন আমি এই কন্ডিশন দিবই না, আমি নিচেরটা দিবই না, আচ্ছা দেখেন একটা সিম্পল জিনিস, লজিকটা দেখেন, যদি তুমি 80-র চেয়ে কম পাও তাহলে তুমি তো জিপিএ 5 পাইলা না, কিন্তু তুমি যদি 80-র চেয়ে বেশি পাও অথবা সমান পাও, মানে 80-র চেয়ে বেশি হইতে পারে সমানও হইতে পারে, তাহলে আপনি বলে দিবেন এরকম যে এলস দিয়ে আপনি এইটাকে এখানে রাখতে পারেন। এখানে কন্ডিশনটা হচ্ছে মানে এইটা না হলে এইটা হবেই, এটা হচ্ছে ইফ এলস এর কন্ডিশন। যদি ইফ এইটা হয় তাহলে তো এইটা অ্যাপ্লাই হয়ে গেল, আর যদি এইটা কোনো কারণে না হয় তাহলে বাদবাকি সবকিছুর জন্য এলস। মানে এখন আমি 80-র চেয়ে তো ছোট রেজাল্ট, সেটার জন্য তো এই কন্ডিশন, কিন্তু যদি 80-র সমান হয় অথবা 80-র চেয়ে বড় হয় তাহলে আপনার এই এলস এ চলে যাবে। তো আমি এটা রিলোড দেই, রিলোড দিলে কিন্তু ঠিকই জিপিএ 5 চলে আসতেছে। তো এখানে আপনি কমায় দেন আবার একটু, 50 দেন, তাহলে দেখেন এই যে ইউ ডোন্ট গেট জিপিএ 5, তার মানে আমাদের কন্ডিশনগুলো কিন্তু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হইতেছে। তো এই হচ্ছে কন্ডিশন। কন্ডিশন দেওয়ার রুলসটা তো আমি আরেকবার বলি, ইফ দিতে হবে যদি, এরপর যদি কন্ডিশনটা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, আর কন্ডিশনটা ফুলফিল হইলে কি হবে সেটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, আর কনসোল ডট লগ এর মাধ্যমে প্রিন্ট করা হয়। আচ্ছা, তো এখন আমরা যদি চাই যে ও 100 পেলে ও খুব ব্রিলিয়ান্ট ছাত্র, আমরা বলে দিব যে তুমি যদি 100 পাও তাহলে তুমি খুব ব্রিলিয়ান্ট ছাত্র, তখন আমরা কি করব? তখন কিন্তু সরাসরি 100টাই নির্ধারণ করতে হবে। তখন আপনারা এভাবে বলে দিবেন যে ইফ যদি রেজাল্ট ইকুয়াল, মানে এখানে তিনটা ইকুয়াল দিতে হয়, যদি রেজাল্ট এক্স্যাক্টলি 100 সমান সমান হয়,
মানে রেজাল্টটা যদি ঠিক 100 সমান সমান হয় তখন কি হবে, তখন আমরা বলে দিব console.log যে you are very brilliant। তো এখন আমরা রিলোড দেই, এখন তো দুইটা শর্তে অ্যাপ্লাই হয়েছে। দেখেন এটা হচ্ছে যে এখন তো রেজাল্ট আছে 50, তো 50 থাকার পর এই ফাংশনটার কারণে কিন্তু ও এই ফাংশনটা অ্যাপ্লাই হইতেছে। তো আমরা যদি এটা অফ করে দেই, হ্যাঁ এটা যদি আমরা অফ করে দেই, এখন যদি আমরা দেই তাহলে হ্যাঁ তুমি জিপিএ 5 পাও নাই, মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হইতেছে। কিন্তু আমি যদি এখানে 100 দেই, হ্যাঁ ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট, তার মানে আপনি যদি একবারে এক্সাক্ট সমান সমান দিতে চান, এখন এতক্ষণ তো আমি ছোট বড় নিয়ে কাজ করছি, হ্যাঁ যদি 80 ছোট হয় 80 বড় হয়, কিন্তু আপনি যদি একবার এক্সাক্ট কোনো ভ্যালু নিয়ে কাজ করতে চান যে একবারে ওইটারই সমান হইতে হবে, তখন আপনার এরকম তিনটে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে বলে দিতে হবে যে যদি ঠিক 100 সমান সমান হয় তাহলে আমি একটা রেজাল্ট বা একটা আউটপুট পেতে চাই। এইটাই হচ্ছে সেই আউটপুট। আচ্ছা, তো এবার আসি রিটার্ন নিয়ে। রিটার্ন জিনিসটা কি? রিটার্ন হচ্ছে কোন একটা ফাংশনের শেষে আপনাকে কি রিটার্ন করবে। তো এর জন্য আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। একটা ফাংশন তৈরি করার রুলসটা আমি বলি। ফাংশন তৈরি করার রুলস হচ্ছে প্রথমে একটা ফাংশন লিখবেন, ফাংশন একটা নাম দিবেন, যেমন আমি যোগফল বের করতে চাই, সাম, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। তো আপনি এখানে যদি কোনো ভ্যালু না দেন, যেমন আমি এখানে কোনো ভ্যালু দিলাম না, তারপর আমি ভিতরে ভ্যালু নিলাম x equals to 10 আর ভ্যারিয়েবল y equals to 5 আর ভ্যারিয়েবল result equals to x plus y, x plus y। এবার এবার আপনি কি রিটার্ন করবেন? রিটার্ন আপনি রেজাল্ট কি করবেন? তো আপনি দেন রিটার্ন করো console.log রেজাল্টটাকে, মানে এইটাকে তুমি প্রিন্ট করে রিটার্ন করে দাও। মানে আমরা শুধুমাত্র রেজাল্ট রিটার্ন করি নাই, রেজাল্টটাকে প্রিন্ট করছি আমাদের এই console.log এ, সেইটাকে আমি রিটার্ন করলাম, সেইটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম। এখন আপনি এখানে আপনি রিলোড দেন, ব্ল্যাঙ্ক আসতেছে কেন? আপনি এই ফাংশনটাকে কল করেন নাই, ফাংশনটা আপনি তৈরি করছেন, ফাংশনটাকে কিন্তু আপনি কল করেন নাই। ফাংশনটা কল করতে হবে এভাবে, জাস্ট ফাংশনটার নাম লিখতে হবে, ফাংশনটার এইখানে ঠিক হুবহু যেভাবে দিচ্ছেন সেভাবে দিবেন, সেমিকোলন দিবেন। এখন আপনি রিলোড দেন, 15 চলে আসছে। আবার আপনি এইখানে ভ্যালু কমাইতে বাড়াইতে পারেন দেখার জন্য, আমি 20 দিলাম, 30 চলে আসছে। তার মানে ফাংশন কল করতে হবে আলাদাভাবে, জাস্ট সিম্পলি ফাংশনের নামটা লিখে জাস্ট সেমিকোলন দিয়ে দিবেন, ফাংশন কল হয়ে যাবে। আর এই ফাংশনটা যখন কল হবে তখন ও এখান থেকে এইখানে ঢুকবে, মানে আপনার যখন এটা কল হবে তখন ওখান থেকে এইখানে ঢুকবে, ঢোকার পর এই লাইনে ঢুকে দেখবে যে x এর মান কত, তারপরের লাইনে আসবে y এর মানটা নিবে, তারপরের লাইনে যোগ করবে, তারপরের লাইনে console.log মানে ওটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এটা রিটার্ন করে দিবে আর কি ভ্যালুটা। তা আপনি যদি চান তা আপনি এইখানে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, এইখানে মানে এই যে এইখানটাতে। তো এইখানে যদি ভ্যালু অ্যাসাইন করতে হয় তখন আপনার এই যে এইখানে আপনার ওই এগুলো নিয়ে রাখতে হবে, এই যে এগুলো। তো আমি এগুলো যদি নিয়ে রাখি এখন, যেমন আমি এইখানে ভ্যালু অ্যাসাইন করি যে ভেরিয়েবল x এবং ভেরিয়েবল y, মানে আমি দুইটা ভ্যালু নিলাম। আচ্ছা দেখেন এখন ফাংশনটা কিন্তু এরকম না, ফাংশনটার ভিতরে এখন প্যারামিটার আছে দুইটা। তো এই দুইটা প্যারামিটার নিয়ে আমি কিভাবে কাজ করব? আমি দুইটা প্যারামিটার নিব, নিয়ে আমি ওইটাকে যোগ করে ওইটাকে রেজাল্ট করে দিব, মানে ওইটাকে আমি প্রিন্ট করে দিব, এটা হচ্ছে আমার টার্গেট। তো এখন আপনি এইখানে যখন প্যারামিটার অ্যাসাইন করে দিবেন তখন আপনি যখন ফাংশনটা কল করবেন তখন এই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি দিলাম 5, 10, এইটা নির্দেশ করে
যে আমি যখন এই ফাংশনটা কল করব এটা নির্দেশ করে যে এই প্যারামিটারটা হবে এই প্যারামিটার এবং এই প্যারামিটারটা হবে এই প্যারামিটার। তো x হবে 5, y হবে 10, তখন রেজাল্টের ভিতর ঢুকলো, ঢুকে x প্লাস y মানে 5 প্লাস 10 যোগ করলো, তারপর এই 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 কনসোল ডট লগটা রিটার্ন করে দিল। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, যেখানে কিছুই ছিল, আচ্ছা এখানে আগের রেজাল্ট ছিল, এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা ভেরিয়েবল, তো আপনার এখানে ভেরিয়েবল না নিলেও হয়, সিম্পল, আচ্ছা ভেরিয়েবল সম্ভবত ফাংশনের ভিতরে নিতে হবে। আচ্ছা এই যে 15 চলে আসছে, তো আপনি যদি এখানে জাস্ট এক্স ওয়াই বলে দেন আর পরে যদি আপনি প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে দেন তাহলে ওইটা ওই মতো কাজ করে নেবে। তো আপনি এরকম ভাবে এখন ফাংশন তৈরি করতে পারেন, যেমন আমি ফাংশন ওটা তো সামের জন্য তৈরি করছি, একটা আছে সাব, বিয়োগের জন্য করতে পারি, বিয়োগের সাব, এইখানে আপনি একটা এক্স আর একটা ওয়াই নেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফাংশন কিন্তু এভাবে অ্যাসাইন করতে হয় নরমালি। রেজাল্ট, তো আপনি এখানে এই সাব মানে বিয়োগের ফাংশনটা আপনি কল করতে পারেন। তো প্যারামিটার দুইটা দিচ্ছি, আমি এখানে দিলাম 30, x এর মান 30 আর y এর মান দিলাম 10, আর যেহেতু এটা বিয়োগ তো এখানে আমি বিয়োগ চিহ্ন দিব, সেমিকোলন। তো এখন আমাকে দুইটা ভ্যালু দিবে, একটা হচ্ছে আচ্ছা এখানে কিছু একটা লিখে দেই যে সাম ইজ প্লাস সাব ইজ প্লাস, মানে একটা লেখা হয়ে আসুক রেজাল্ট গুলো। তো এখন আমি রিলোড দেই, দেখেন যোগফল ছিল 15, বিয়োগফল হচ্ছে 30, এই যে 30 মাইনাস 10, এটা হচ্ছে 20 রেজাল্ট আর কি। তো এইভাবে আপনারা অনেক ধরনের ফাংশন তৈরি করে করে এখানে কাজটা করতে পারবেন। আচ্ছা, তো এতক্ষণ আমরা সিনট্যাক্স অপারেটর সম্পর্কে জানলাম আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানলাম। আমরা আউটপুট দেখলাম, অনেকগুলো আউটপুট দেখছি আমরা নর্মালি, যে ভেরিয়েবল জেএস ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম, এক্সটার্নাল জেএস কিভাবে করতে হয় সেটাও দেখলাম। এবার আমরা কিছু এই এই কাজগুলো করব। তো এই কাজগুলো একটু ডিফিকাল্ট, কারণ জাভাস্ক্রিপ্ট শুরু করেই এই কাজগুলো করা একটু সমস্যা। তো আপনারা অনেক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর থেকে এখন থেকে আমি যা দেখাবো সেটা আবার পরে দেখতে পারেন, মানে আগে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, মানে এতক্ষণ যা দেখাইলাম ফাংশন কিভাবে কাজ করে, অপারেটরগুলো কিভাবে কাজ করে। তো এখন আমি একটু ডম নিয়ে বলি। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেলিং, এটা আমি আগেই বলছি। তো ডকুমেন্ট মিনস আপনি এইখানে কোনো একটা ডকুমেন্ট লিখবেন, যেমন আপনি এইখানে একটা ডকুমেন্ট লিখলেন পি, দিস ইজ টেক্সট। তো এই ডকুমেন্টটাকে আপনি ধরে আনতে পারবেন এইখানে, ধরে এনে এইখানে কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে একটা আইডি দিতে হবে, আপনি চাইলে ক্লাসও দিতে পারেন, কিন্তু আমরা আইডি দিয়ে শুরু করব। আইডি ইকোয়াল টু দিলাম যে টেক্সট, এটা হচ্ছে টেক্সট একটা আইডি। তা আপনি এটাকে ধরবেন কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। তা আমি এইভাবে ধরবো, এইভাবে দেখেন, প্রথমে দিতে হবে ডকুমেন্ট, যেহেতু এটা ডকুমেন্ট, যেহেতু এই পুরোটা একটা ডকুমেন্ট, এই যে দেখেন ডক টাইপ লেখা ছিল না, তো এটা পুরোটা একটা ডকুমেন্ট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ক্যামেল কেস অনুসারে এটা লেখা হয়েছে। ক্যামেল কেস হচ্ছে প্রথমটা ছোট অক্ষর, পরেরটা বড় অক্ষর, আবার ছোট অক্ষর, প্রথমটা ছোট বড়, আবার আবার বড় ছোট, আবার বড় ছোট, এই আইডি দিও ছোট হাতের হবে। আচ্ছা, তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আপনি আইডিটা বলে দিবেন, কাকে ধরতে চান, কোন এলিমেন্টটাকে ধরতে চান, টেক্সট এলিমেন্টটাকে ধরবো, তাই আইডি
এই আইডিটা আপনি এখানে বসাবেন। আইডিটার নাম ছিল টেক্সট। আচ্ছা, এখন আপনি যদি চান তো এই টেক্সটের অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন। যেমন এই টেক্সটের মাঝে কি আছে, একটা HTML আছে, ইনার HTML, মানে ভিতরে যে থাকে তাকে তো বলা হয় ইনার। তো তখন সেখান থেকে একটা কনসেপ্ট আছে যে ইনার HTML। তো একটা জিনিস দেখেন, তো এইটাকে আমি কনসোলে প্রিন্ট করব কিভাবে? এখন তো আমার এখানে আসছে, তো আমি এটা কনসোলেও প্রিন্ট করতে চাই। তো আমি সেজন্য আমার তো তখন এইটার ইনার HTML-টা লাগবে, মানে এইটার ইনার HTML-টা আমার লাগবে। তো সেক্ষেত্রে আমি একটা ভ্যালু নিতে পারি, যেমন ভ্যারিয়েবল, এটা নাম দিলাম ptext equals to document.getElementById.text। এখানে যদি আমি শেষে ডট ইনার HTML-টা লিখি, দ্যাটস সিম্পল, ইনার HTML-টা লিখলাম, তাহলে কি হবে, p এর মাঝে যে HTML-টা ছিল সেইটা এই p টেক্সটের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। সহজ হিসেব। তো আমরা টেক্সট এলিমেন্টের ইনার HTML-টা এই p টেক্সট ভেরিয়েবলে রাখলাম। এখন যদি এটাকে আমরা কনসোল লগ করি, console.log p text, হ্যাঁ দিস ইজ টেক্সট, আবার আমাদের কনসোলেও আসছে দিস ইজ টেক্সট। তার মানে আমরা এখান থেকে আমরা ইনার HTML-টা তুলে নিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে এনে ওইটাকে আবার ভেরিয়েবলের মধ্যে রেখে এখান থেকে প্রিন্ট করাতে পারলাম। এখন যদি এখানে কিছু না থাকে, যেমন এখানে আমার কোনো টেক্সট নাই, তাহলে কি আমরা এখানে কোনো ইনার HTML মানে পুশ করে রাখতে পারবো এখান থেকে? এটা হচ্ছে একটা প্রশ্ন, যে আমি কি এই এখানে মানে এই যে পি এলিমেন্টের মাঝে যে কোনো কিছু লেখা নাই, তো আমি কি এখান থেকে এইখানে পুশ করতে পারবো কোনো একটা কিছু? হ্যাঁ পারবো। সেইটা পারতে হলে আপনাকে কোন একটা ইয়া দিতে হবে, মানে কোন একটা ইভেন্ট দিতে হবে, মানে একটা ক্লিক ইভেন্ট দিতে হবে। তো আপনি ক্লিক করলে ওইখানে ওই লেখাটা চলে আসবে, এরকম কোন একটা ইভেন্ট থাকলে তখন আপনি সেটা পারবেন। তা আমি এখানে একটা বাটন নেই, বাটন, বাটন নেওয়ার পর এখানে লিখে দিলাম ক্লিক। আমাদের টার্গেট হচ্ছে, দেখেন এখন কিন্তু পি নামে কোনো লেখাই নাই, আমাদের টার্গেট হচ্ছে ক্লিকে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব, এই পি এর মধ্যে একটা লেখা চলে আসবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো একটা ফাংশন তৈরি করি এর জন্য। ফাংশনের নাম দিব HTML, ছোট হাতের দেই, HTML পুশ, মানে আমি HTML পুশ করতে চাই। তো এই ফাংশনের কোনো প্যারামিটার লাগবে না। আচ্ছা, তো এখানে আমি বলে দিতে পারবো যে ডকুমেন্ট, এখানে কনসোল লাগবে না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, টেক্সট আইডির ইনার HTML হবে দিস ইজ এ টেক্সট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই ফাংশনটা যখনই ট্রিগার হবে বা যখনই কাজ করবে, তখনই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির যে টেক্সট, মানে এই টেক্সট নামে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের ইনার HTML এর মধ্যে এই HTML-টা পুশ হয়ে যাবে, মানে ঢুকে যাবে। তো
এই জিনিসটা আমরা ট্রিগার করাবো কিভাবে? এই জিনিসটা আমরা ট্রিগার করাতে পারি অন ক্লিকের মাধ্যমে। অন ক্লিক এটার মাধ্যমে আমরা এই জাভাস্ক্রিপ্টের ফাংশন আমাদের এইখান থেকে কল করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিকের মধ্যে দিয়ে দেই অন ক্লিক, এটা একটা অ্যাট্রিবিউট ইকুয়ালস টু ডাবল কোটেশন, এটার মধ্যে আমরা ওই ফাংশনের নামটা যদি কল করে দিই, যেমন html পুশ, হ্যাঁ দেখেন অন ক্লিক দিয়ে দিলাম, বলে দিলাম যে html পুশ, তাহলে কি হবে যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই ফাংশনটা কল হবে। ফাংশনটা কল হওয়ার সাথে সাথে এই আইডিতে ঢুকবে। এই আইডিতে ঢোকার পর এখানে ইনার htmlটা দিস ইজ টেক্সট এটা অ্যাসাইন করে দিল। তো এখন আমরা যদি এখানে এসে রিলোড দেই, রিলোড দেওয়ার পর যদি ক্লিক করি, দেখেন একটা ইনার html চলে আসছে। আমরা যদি একটু এলিমেন্টসে যাই, দেখেন এখন কিন্তু পি এলিমেন্ট ফাঁকা। ক্লিক করার সাথে সাথে পি এলিমেন্টের ভিতর ওই যে একটা টেক্সট চলে আসলো। রিলোড দেই, পি এলিমেন্ট ফাঁকা, মানে পি এর ভিতর কিছুই নেই। ক্লিক করি, পি এর ভিতর কিন্তু একটা ইনার html চলে আসছে। তো ইনার htmlটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইনার htmlটা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা যদি চাই যে না আমরা এইটার কোনো স্টাইলও করতে পারবো, মানে আমরা এই পি টেক্সটের কোনো একটা স্টাইলও করতে পারবো, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এটাকে ধরেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট। আচ্ছা আমি যে ডাবল কোটেশন দিতেছি বা সিঙ্গেল কোটেশন দিতেছি এগুলো কিন্তু কোনো সমস্যা না, আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, ডাবল কোটেশন ইউজ করতে পারেন। আচ্ছা যদি আমরা চাই যে ক্লিক করলে তো এই লেখাটা তো ঢুকলোই, ক্লিক করলে ওইটার স্টাইলও পরিবর্তন হবে, তাহলে ডট দিয়ে দিবেন স্টাইল। এখন আপনি কি স্টাইল পরিবর্তন করতে চান সেইটা আবার পরে ডট দিয়ে দিতে হবে। যেমন আমি চাই যে ওর ফন্ট সাইজটা ফন্ট সাইজ এইভাবে না, মানে জাভাস্ক্রিপ্ট আবার এইভাবে লিখতে হয় না, ফন্ট সাইজ এইভাবে লিখতে হবে, মানে ক্যামেল কেস অনুসারে। আমরা সিএসএস এ লিখতাম এইভাবে, কিন্তু এইখানে লিখতে হবে এইভাবে। ফন্ট সাইজটা আমি চাই যে 30 পিক্সেল হোক, আর ওর যে কালারটা আছে সেইটা হবে ক্রিমসন। আচ্ছা যদি দুই ওয়ার্ডের কোনো প্রপার্টিস নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা সিএসএস যেভাবে দিতাম সেভাবে দিব না, আমরা এখানে একসাথে করে পরের টুকুর ফার্স্ট ওয়ার্ড বড় হাতের দিব, আর এক ওয়ার্ডের যদি যেগুলো থাকবে সেগুলো আমরা নর্মালি এরকম এক ওয়ার্ডে দিতে পারবো। তো এখন আমি রিলোড, এখানে আমি সেভ করে এখানে রিলোড দেই, দেখেন এখানে কোনো স্টাইল ছিল না, এই যে স্টাইল এখানে ফাঁকা, এই যে পি স্টাইল, পি এর ভিতরে কোনো ইনার HTML নাই। ক্লিক করি, পি এর সাথে সাথে স্টাইল এসে গেল, এই যে স্টাইল ফন্ট সাইজ 30 পিক্সেল কালার ক্রিমসন, আবার পি এর ভিতরে কিন্তু ইনার HTML এসে গেল, এই যে দিস ইজ টেক্সট। তো এখন একটা সিম্পল জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি এখানে কোনো একটা এলিমেন্ট থাকতো, যেমন আমি এখানে একটা ডিভ নেই, ডিভ এটার আইডি দিলাম জাস্ট চেক, আচ্ছা এটা পরে নেই, এটা একটু এটার পরে নেই। এখন এই চেক ডিভের একটা স্টাইল করি এখানে, আচ্ছা ওইখানে তো আমি আইডি দিছিলাম, তো সেক্ষেত্রে এখানে আমাকে অবশ্যই হ্যাশ দিতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা হ্যাঁ চলে আসছে, বাটনটা আমি
বাটনটা তো আমি ডিপটা তো আমি বাটনের নিচে দিয়েছিলাম, তাও কেন বাটনের উপরে চলে আসতেছে একটু দেখতে হবে ব্যাপারটা। আচ্ছা হ্যাঁ, এবার একটু দেখেন যে আমি চাই এই বাটনটাতে ক্লিক করলে, মানে আমি চাই এই বাটনটাতে ক্লিক করলে, মানে আমি এখানটা নতুন বাটন দিলাম যে ক্লিক টু হাইড, মানে এই বাটনটাতে ক্লিক করলে এই ডিপটা মানে হাইড হয়ে যাবে, মানে চলে যাবে, গায়েব হয়ে যাবে এক কথায়। তো আমি একটা ফাংশন তৈরি করি এখন। ফাংশনের নাম দিলাম হাইড ডিপ। হাইড ডিপ দিয়ে এখন আমি ফাংশনটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ফাংশনের আইডির নাম কি ছিল? চেক। চেক। যখনই আমি বাটনটাতে ক্লিক করব তখনই এই চেকের ডিসপ্লেটা নান হয়ে যাক। নান মানে কোনো ডিসপ্লে থাকবে না। এইটা আমি চাই যে যখন আমি ওই বাটনটাতে ক্লিক করব তখনই এই চেক ডিবের স্টাইল ডিসপ্লেটা নান হয়ে যাক, মানে ওর ডিসপ্লেটা নান, প্রপার্টিস নান হয়ে যাক। তো এখানে আমি ওই ফাংশনটার নাম বলে দেই অন ক্লিকের মধ্যে যে হাইড ডিভ। হাইড ডিভ, এই যে এই বাটনের মধ্যে আমি অন ক্লিকের মাঝে হাইড ডিভটা রেখে দিলাম। তো এক্ষেত্রে এই যে এইখানে ক্লিক করলে তো লেখা আসতেছে, এটা তো গেল। এইখানে ক্লিক করলে এই ডিপটা হাইড হয়ে যাবে, এই যে হাইড হয়ে গেল। আবার আমি আরেকটা ফাংশন তৈরি করতে পারি যে ওই ফাংশনে ক্লিক করলে আবার ডিপটা চলে আসবে। তখন আরেকটা আমি ফাংশন তৈরি করি, ফাংশন শো ডিভ। হ্যাঁ, ডিসপ্লেটা এবার ব্লক হয়ে যাক। মানে যদি এই ফাংশনটা ট্রিগার হয় তাহলে এই চেকের ডিসপ্লেটা ব্লক হবে, আগে তো ছিল নান। তো আমি এখানে এখন আরেকটা বাটন নেই, এটার মধ্যে আমি অন ক্লিক দিলাম যে শো ডিপ, আর মাঝখানে লিখে দিলাম ক্লিক টু শো। আচ্ছা, ফাংশনের নেমগুলো একটু দেখেন ঠিকঠাক আছে কিনা। শো ডিপ, চেক ডিসপ্লেটা ব্লক করে দিবে, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখেন এখানে কিন্তু দুইটা বাটন আসছে, একটা হচ্ছে আমি যদি হাইড, আর আবার আমি শো করতে পারবো, মানে আমি এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল, আর ক্লিক করলে শো আসতেছে, আবার এখানে ক্লিক করলে এটা আসতেছে। তো আপনি দেখেন অনেক কিন্তু নিয়ন্ত্রণ আসছে আপনার মানে এলিমেন্টগুলোর উপর। আপনি চাইলে যে কোনো একটা কিছু গায়েব করে দিতে পারেন, আবার যে কোনো একটা কিছু নিয়ে আসতে পারেন। তো এই এতক্ষণ আমরা এই ডকুমেন্ট অবজেক্ট মডেলিং এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস গেট এলিমেন্ট বাই আইডি শিখলাম। ইনার এস্টিমেলটা শিখলাম যে কিভাবে একটা ইনার এস্টিমেল ইয়া করতে হয়, মানে রাখতে হয়। স্টাইলিং করাটা শিখতেছি যে কিভাবে স্টাইল করব কোন একটা এলিমেন্টের উপর ক্লিক করার পর আর কি। আর যদি চান যে ক্লিক ছাড়া স্টাইল আসবে তখন তো আমি এখানেই করতে পারবো, মানে আমার এখানেই তো আগে থেকেই তো করতে পারবো। আর আপনি যদি চান যে না স্টাইল ক্লিক করলে হবে, তাহলে আপনি এখানে করতে পারেন। আচ্ছা, তো এখন একটু সিম্পলিফাইড করি ব্যাপারগুলো। সিম্পলিফাইড এর ব্যাপার হচ্ছে যেমন আপনি তো এই লেখাটা অনেক বড় করে লিখতেছেন, তো আপনি চাইলে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন যে ভেরিয়েবল মাই টেক্সট। আচ্ছা, এইভাবে ভেরিয়েবল দেওয়া যায় না, মাই টেক্সট এটার মধ্যে আপনি এটুকু রেখে দিলেন, জাস্ট সিম্পলি এটুকু রেখে দিলেন।
এখন আপনার বারবার এত বড় লেখার দরকার নাই, মানে বড় লেখার কিন্তু প্রয়োজন নাই। এখন আপনি যদি এইটুকুই এই সামনে সামনে দিয়ে দেন, আমি বুঝাই দিব সব, আবার সমস্যা নাই। দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট, এই জিনিসটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন এই ভেরিয়েবল ডট ইনার এসটিএমএল বলতে এইটুকু ডট ইনার এসটিএমএলই বোঝায়। আবার এইটুকু ডট স্টাইল ডট ফন্ট সাইজ বলতে এইটুকু ডট স্টাইল ডট ফন্ট সাইজই বোঝায়। তা আপনারা চাইলে এরকম ভাবে সংক্ষিপ্তভাবে করতে পারেন, অথবা আপনারা এইভাবেই করবেন, মানে এরকম পুরোটা লিখে লিখেই করবেন, তাহলে হয়তো মনে থাকবে বেশি। কিন্তু আমি জাস্ট দেখাই দিলাম যে কাজ কিন্তু একই। যেমন আমি যদি এখানে ক্লিক করি, কাজ কিন্তু সেমই হইতো। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট মূলত অনেক বড় একটা জিনিস। তো এটা আসলে এত জিনিস আছে যে এইখানে সব সিম্পল জিনিস জাস্ট এই কয়টা জিনিস বুঝাই দিয়ে জাস্ট স্লাইডারে যাওয়াটা ঠিক না, সেজন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। আপনারা সব আস্তে আস্তে, মানে এই ভিডিওটা কয়েকবার দেখবেন, মানে প্রথম একটু অংশ দেখে ওইটা অনেকবার প্র্যাকটিস করবেন, পরে আরেকটু অংশ দেখে অনেকবার প্র্যাকটিস করবেন। ওই আস্তে আস্তে আর কি, মানে সবকিছু ফাংশন আর ভেরিয়েবলের ব্যাপারটা ক্লিয়ার হলে আপনারা আস্তে আস্তে সবকিছু করতে পারবেন। তো আজকে আমি স্লাইডার ইউজিং, স্লাইডার অ্যাডিং উইথ এচটিএমএল টেমপ্লেট আর স্লাইডার কাস্টমাইজেশন, এই তিনটা দেখাবো। গ্যালারি এবং মডেল এই দুইটা আমি অন্য একটা ভিডিও করে দেখাবো, কারণ এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে প্রায়। তো স্লাইডার আপনার তো এখন তো স্লাইডার বানানো সম্ভব না, কারণ স্লাইডার তো অনেক মানে অনেক অ্যাডভান্স একটা জিনিস, অনেক সুন্দর সুন্দর স্লাইড হয়ে হয়ে ওপেন হয় ব্যাপারগুলো। তো স্লাইডার তৈরি করার জন্য আমি এটা একটু ফাঁকা করি, মানে এখানে কোনো ফাংশন না দিই, ফাংশন থাক। যেমন আমরা আমাদের ওয়েবসাইটের শুরুতে একটা স্লাইডার রাখতে যাচ্ছি এইখানে। তো স্লাইডার তৈরি করার জন্য অনেক ধরনের লাইব্রেরি আছে বা সফটওয়্যার আছে। যেমন আপনি যদি লেখেন স্লাইডার জেএস, তাহলে এখানে দেখেন সুইপার জেএস আসছে, স্লাইডার রেসপন্সিভ টাচ স্লাইডার জেএসওর, গ্লাইড জেএস। তো এইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো সেইটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা ব্যবহার করব ওয়াও স্লাইডার। এটা খুব মানে ফ্রি, মানে ইনিশিয়াল ভাবে ফ্রি আর খুবই হালকা একটা সফটওয়্যার। তো ওয়াও স্লাইডার নামানোর, ওয়াই স্লাইডার প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে। ওয়াই স্লাইডার লিখে সার্চ দিবেন, সার্চ দিলে যে ওয়েবসাইট আসবে, এখানে জাস্ট ক্লিক করে উইন্ডোজের জন্য ডাউনলোড দিতে হবে। যেখানে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করে যেখানে আপনাদের ইমেল আর ইন্টার ইমেল দিয়ে ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা আপনাকে ইনস্টল, এটা আপনাকে ইনস্টল দিলে এই যে এইরকম একটা সফটওয়্যার আসবে ডেস্কটপে। তো আচ্ছা, তো এই সফটওয়্যারটা আসার পর কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে স্লাইডারটা তৈরি করতে হবে। স্লাইডার তৈরি করতে হলে আপনাকে এখনই কোনো জাভাস্ক্রিপ্ট কোড লাগবে না, মানে আপনি যদি ফিউচারে অনেকে দক্ষ হয়ে যান তখন আপনার ওই জাভাস্ক্রিপ্ট কোড লাগবে। তো সফটওয়্যারটা ইনস্টল করার পর সফটওয়্যারটা ঢুকি আমি। আচ্ছা, এখানে একটা, এখানে অনেক উপরে অনেক ফাংশন আছে। তো এখান থেকে আমরা অন্য কোনো কিছুতে যাব না, আমরা সরাসরি অ্যাড ইমেজ এন্ড ভিডিওসে চলে যাব। এখান থেকে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব। যেমন আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করি, যেমন এইটা, আহ, এইটা এবং এইটা, এই তিনটা সিলেক্ট করলাম, একসাথেই করি। তিনটা সিলেক্ট করার পর এখানে এই পাশে কয়েকটা জিনিস আছে, কতগুলো ফাংশন আছে। তো আমি একটু দেখি যে সবার নিচে কি আছে। সবার নিচে আছে স্লাইড সাইজ, স্লাইড সাইজ একটা দেয়া আছে, আর এখানে বক্স আছে। তো আমি বক্সটাকে ফুল উইথ করে দিব, ফুল উইথ মানে আমার উইথ পুরোটা নিয়ে নিবে। আর এখানে দেখেন একটা স্লাইড সাইজ আছে, এটা হচ্ছে 1280 ইন্টু
720, তার মানে আমি তিনটা পিকচার যেই সাইজে হোক না কেন ওরা 1280 আর 720-এ কনভার্ট করে নিয়ে তারপর এখানে স্লাইডটা করবে। তো এখানে দেখেন স্লাইড চেঞ্জ হইতেছে, তখন কিন্তু একটা ডিজাইন হয়ে চেঞ্জ হইতেছে, একটা বাবলের মতো আসতেছে। তো আমি এখানে অনেকগুলো ডিজাইন আছে, আর উপরে আছে টেমপ্লেট। তো আমি স্লাইড সাইজটা বুঝলাম, এবার আমি ডিজাইনে চলে যাই, যে ট্রানজিশন ইফেক্ট। এখানে আপনি যদি টার্নে ক্লিক করেন, টার্নে যদি দেন, তাহলে দেখেন এই যে এরকম স্লাইডটা একটা ডিজাইন হয়ে চেঞ্জ হইতেছে। আবার একটু ওয়েট করলে দেখতে পাবেন আরেকটা ডিজাইন হয়ে চেঞ্জ হইতেছে। এই যে আবার আপনি যদি শিফটে দেন, শিফটে দিলে এই যে একটু শিফট করে নামবে, উপর থেকে, সাইড থেকে, বাম থেকে ডানে, এই যে একটু অন্যরকম ভাবে নামবে। লো ভার্স দেন, একটু মানে অন্য ডিজাইন হয়ে চেঞ্জ হইলো। আচ্ছা, তো এরপর আছে কিউব, কিউব ওভার, ওইটা দেন, এই যে কিউব হয়ে চেঞ্জ হলো স্লাইড। তো আচ্ছা, এইটা গেল ট্রানজিশন ইফেক্ট, মানে চেঞ্জ হওয়ার স্টাইল। আর এটা হচ্ছে এই যে আইকন, এগুলোর স্টাইল। তা আইকন, এইটা একটা আইকন আছে, যেটা একটা আইকন আছে টু সার্কেল টাইপ, এইটা একটা আইকন আছে, যে ফ্রেম, ফ্রেম থাকে একটা, এই যে নর্মালটা ফ্রেমের মতো দেয়। আবার এইটা একটা আইকন আছে, যে এখানে আবার চারদিকে চারটা আছে আইকন। এরকম ভাবে অনেক আইকন আছে, যেমন হচ্ছে ফ্ল্যাট, অন্য ধরনের একটা স্টাইল, আইকন টাইকন সব। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। টেমপ্লেট সিলেক্ট করা শেষ হলে ধরি এটা আমাদের পছন্দের টেমপ্লেট, এটা আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করব। এটা পছন্দ হওয়ার পর আর কোনো আচ্ছা, এরপর যেটা আছে একটা ছোট একটা জিনিস, যে এই যে নিচ দিয়ে যে লেখাগুলো আসতেছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। যেমন আমার এই লেখাটার জন্য, প্রথম লেখাটার জন্য যেটা আমি যেটা সিলেক্ট করা আছে, সেটা প্রথম লেখার টাইটেলটা হচ্ছে এই যে এইটা। আবার দ্বিতীয় লেখাটা যদি যাই, দেখেন দ্বিতীয় লেখাটার টাইটেল হচ্ছে ডিবি। তৃতীয় লেখাটায় যাই, তৃতীয় লেখাটার টাইটেল হচ্ছে ইনোসুকে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেগুলো চেঞ্জ করবেন সেগুলো যে নিচে আসবে। আর আপনি যদি চান যে না আমি কোনো লেখা দিব না, তাহলে আপনি এটা কেটে দিতে পারেন। কেটে দিলে আর কোনো লেখা আসবে না এখানে, যেখানে আর কোনো লেখা আসে না, এখানে লেখা আসবে, এর আগেরটাতে লেখা আসে নাই। আচ্ছা, তো এখন আপনি যদি এটা সেভ করতে চান পুরোটা, তাহলে আপনি সেভ এইচটিএমএল এ দিবেন। সেভ এইচটিএমএল, এটা কোথায় সেভ করতে চান? আমি স্লাইডার নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছি, আমি স্লাইডারের ভিতরে সেভ করতে চাই। সেভ। আচ্ছা, হ্যাঁ, আমাদের স্লাইডারটা কিন্তু চলে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডার। তো এখন এই স্লাইডারটাকে আমরা আমাদের প্রজেক্টে নিব কিভাবে? আমাদের প্রজেক্ট তো এইটা ছিল। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা বলে দিছে তারা যে হাউ টু এডিট দিস স্লাইডার টু এইচটিএমএল পেজ। বলছে আপলোড দিস ফোল্ডারস টু ইউর সার্ভার, মানে এই ডাটা এবং ইঞ্জিন, মানে এই দুইটা ফোল্ডার আমাকে আপলোড করতে হবে, মানে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে নিতে হবে। তো আমি এখন এই স্লাইডারে চলে যাই, যেখানে আমরা সেভ করছিলাম। এখান থেকে এই ডাটা এবং ইঞ্জিন, এই দুটো আমি কাট করে আমার যেই প্রজেক্ট ফোল্ডার আছে, এই ক্লাস 9 প্রজেক্ট ফোল্ডারে এখানে পেস্ট করে দিই, সিম্পলি পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর দেখি কি বলছে তারা। এরপর বলছে যে পেস্ট দিস কোড টু ইউর পেজ বিটুইন দ্য টেক্সট হেড, মানে এইটুকু কোড আমার হেডের মধ্যে পেস্ট করতে হবে। এইটুকু কোড আমি নেই। এইটুকু কোড নেওয়ার পর আমি আমার হেড, আমার প্রজেক্টের যে হেড আছে, এই যে হেড, এই হেডের মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তারপর কি বলছে দেখি। এইটা কিন্তু আপনাদের অটোমেটিক ওপেন হবে, এই যে ওয়াও স্লাইডার, এই যে এই ট্যাবটা কিন্তু আপনাদের অটোমেটিক ওপেন হবে, মানে সেভ করার পর এটা ওপেন হয়ে যাবে। তারপর আসছে পেস্ট দিস কোড টু ইউর পেজ বিটুইন দ্য টেক্সট বডি, তার মানে আপনাদের এইটুকু কাজ বডিতে রাখতে হবে, বডির মাঝে। তো আমি এখন এইটুকু কপি করি, কপি করে বডির আমি শুরুতেই রাখতে চাই, বডিতে রাখলাম। আচ্ছা, এই যে স্টার্ট, মানে এখান থেকে আমাদের স্টার্ট হয়েছে,
আর শেষ হয়েছে এই যে ইন, এইখানে এসে শেষ হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, স্ক্রিপ্ট গুলো কিন্তু সবার নিচে থাকবে, তো আপনি স্ক্রিপ্ট গুলোকে আবার একটু বের করে নিচে নিয়ে আসেন। স্ক্রিপ্ট গুলো থাকবে সবার নিচে, সবার নিচে। আচ্ছা, তো এইটা গেল আমাদের সেটআপের কাজ। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, মানে আমাদের যেই ইয়াটা ছিল, এটা তো আমাদের ক্লাস 9। তো এখানে আমি যখন রিলোড দিব, দেখেন খুব সুন্দর একটা স্লাইড আসছে, এই যে এটা চেঞ্জ হইতেছে। নিচে কিন্তু আবার আমাদের কোড। আচ্ছা, তো এখানে আপনি এটা মুভ করতে পারবেন, সরাইতে পারবেন, যখন যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এইটা হচ্ছে ওয়াও স্লাইডার খুব সহজে ইমপ্লিমেন্ট করার একটা ওয়ে। তো আপনি যদি এটা যদি ধরেন আপনি না পাইলেন, এই জিনিসটা যদি আপনি না পাইলেন, তখন আপনি কোডগুলো কিভাবে পাবেন? তখন আপনি ওই যে যেখানে সেভ করছেন স্লাইডার, এখানে আপনি এই যে হাউ টু আছে, হাউ টু তে যাবেন। এই যে হাউ টুতে আবারও তারা বলে দিবে যে কি কি করতে হবে। এই যে এই যে কোড, এই যে কোড, এটা হচ্ছে হেডে বসানোর কোড, এটা হচ্ছে বডিতে বসানোর কোড। এই তো। তো এইটুকু হয়ে গেলে এইটুকু আপনারা করেন আপাতত। তো এরপরেও যদি স্লাইডের আবার অ্যাডভান্স কোনো কাজ থাকে সেটা আমি আপনাদের দেখাবো, কিন্তু আপাতত আপনারা এই স্লাইডেরটুকু নিয়ে আসেন। আচ্ছা, তো এই স্লাইডেরটুকু আনার পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে কোড থেকে এই ওয়াও স্লাইডার সম্পর্কিত সবকিছু রিমুভ করা। কারণ আপনার কোড তো এটা তো আপনার ওয়েবসাইটে হবে, এখানে ওয়াও স্লাইডারে যদি কোনো জিনিস থাকে সেটা তো হইল না। তো এখানে ওয়াও স্লাইডারে কয়েকটা জিনিস আছে, যেমন এই যে এই দিকটা একটু নিচে নিচে নিয়ে এসে দেখাই। যেমন এই যে এই ডিপটা, ডিপ ক্লাস ডাব্লিউএস স্ক্রিপ্ট পজিশন, এখানে একটা লিঙ্ক দিছে তারা, এই ডিপটা আমাদের দরকার নাই। ডাব্লিউএস স্ক্রিপ্ট এই লিঙ্কটা আমাদের দরকার নাই, মানে এই পুরো অংশটুকু ডিপটুকু। তারপরে উপরে যান, উপরে গেলে এই যে আরেকটা লিঙ্ক আছে এখানে, ahref wowsletter.net, এইটুকু দরকার নাই। এই যে এই এটুকু দরকার নাই আমার, এই এটুকু কেটে দিলাম, আর এই লিস্টটুকু কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, লিস্টটুকু ইমেজটুকু রাখতে হবে, শুধু জাস্ট এই লিঙ্কটুকু আমরা কেটে দিব, তাহলেই হবে। ইমেজটুকু রাখতে হবে, যে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, এই তিনটা ইমেজ আমাকে রাখতেই হবে। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা বের হয়ে যাব, মানে এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে চলে যাব। সেইখানে ডাটা ইঞ্জিন ওয়ান, ইঞ্জিন ওয়ানে গিয়ে, সরি ইঞ্জিন ওয়ান না, এখানে গিয়ে যে ওয়াও স্লাইডার ডট জেএস, এইটা আমরা নোটপ্যাড ওপেন করব। এডিট উইথ নোটপ্যাড, নোটপ্যাড ওপেন করে এখানে আমরা কন্ট্রোল প্লাস এফ ক্লিক করলে এইটা আসবে। এখানে আমরা লিখব রিটার্ন ফলস, রিটার্ন ফলস, এটা আমরা সার্চ দিব, ফাইন্ড। আচ্ছা, এই একটা আসছে না, আমরা এইটা নিব না, এটার আশেপাশে দেখেন কোথাও কোনো শো লেখা আছে কিনা, শো লেখা নাই। ফাইন্ড নেক্সট, এই যে এইটার আশেপাশে, এই যে এইটার পাশে দেখেন শো লেখা আছে, তো এটাকে আপনারা হাইড করে দেন, হাইড, হাইড করে দিয়ে এটাকে সেভ করেন। জাস্ট এখানে কাজ এই পর্যন্তই শেষ, এখানে আর কোনো কাজ নাই। এখন আপনাদের স্লাইডার যেখানে ক্লিক করবেন না কেন, এটা কিন্তু অন্য কোনো লিঙ্কে চলে যাবে না, বা অন্য কোনো স্লাইডারে কিন্তু এটা চলে যাবে না, এটা কিন্তু আপনাদের স্লাইডারেই থাকবে। আচ্ছা, এখানে একটা পিকচারটাও চেঞ্জ করতে হবে পরে, জাস্ট আপাতত এইটুকু করেন। তার পরবর্তীতে আরো অ্যাডভান্স কিভাবে এটা আরো মানে আমাদের নিজেদের মতো করে নেওয়া যায় সেটা আমরা আরো পরবর্তীতে দেখব। আচ্ছা, তো আমি এই
গ্যালারি এবং মডেলটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা একটু অ্যাডভান্স, মানে একটু ফাংশন ইউজ করতে হবে, ডম ইউজ করতে হবে। তো আজকের ভিডিওতে আপনারা যদি স্লাইডার না চান তাহলে প্র্যাকটিস করতে নাও পারেন, কারণ এটা তো কপি পেস্টের ব্যাপার। আপনারা জাস্ট এই কোডগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, মানে ফাংশন, ডম আর অপারেটরগুলোর কন্ডিশন, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রথম দিকটা কঠিন মনে হলেও পরবর্তীতে প্র্যাকটিস করতে থাকলে সহজ হয়ে যাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।